বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুস্বাগতম। তোমরা জানো আজকে আমাদের কোন বিষয়ে আমরা গত ক্লাসে আমরা কি শেষ করছিলাম, এটা তো জানা আছে তোমাদের। গত ক্লাসে আমাদের অগ্নিবীমার আমরা কাজগুলো করছিলাম। অগ্নিবীমার মেইনলি আমরা যে কাজটা করছি গতকাল, দায় নিরূপণের বিষয়গুলো এবং কতগুলো ছোট ছোট প্রশ্ন। আমরা আজকে বীমা ও ঝুঁকি কোর্সের আমরা কোন কোন অধ্যায়টা পড়বো? অন্যান্য বীমা এবং ঝুঁকি, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় কি কি পড়বো একটু দেখো। তোমাদের ছবি তো দেখতে পাচ্ছ, একটা দুর্ঘটনা, একটা নৌযান ডুবে যাচ্ছে। এখানে কি দেখলে? আরেকটা দুর্ঘটনা, অগ্নিকাণ্ডে একটা বাড়ি অথবা একটা কারখানা ধ্বংস হচ্ছে। আরেকটা দুর্ঘটনা দেখো, সেখানে কি হয়ে গেল? একজন মানুষ মারা গেল, দুইটা গাড়ি বিনষ্ট হলো। এইগুলো দেখে তোমার মনে কি জাগে? আসলে বিপদ খুব বেশি। আমরা আসলে আজকে যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো বিষয়গুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা আজকের পাঠে কি কি পড়বো? দুর্ঘটনা। আমরা যে দেখলাম, একটা জাহাজ ডুবি, একটা ফ্যাক্টরি আগুন, দুটা গাড়ির অ্যাক্সিডেন্ট, একজন মানুষ মারা গেল। আমরা এগুলোই পড়বো। আজকে আমরা যা পড়বো, দুর্ঘটনা বীমা কি, দুর্ঘটনা বীমার বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। দুর্ঘটনা বীমার বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা দুর্ঘটনা বীমার বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে আজকের ক্লাস শেষে। আমরা ঝুঁকি কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে আমাদের আজকের ক্লাস শেষে, এবং ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তাহলে আমরা আজকে এটা জানলাম। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তোমরা একটা একটা করে প্রথম আমরা জানার চেষ্টা করব দুর্ঘটনা বীমা কি, এটা আগে জানি। আমরা লাস্টলি আজকে করবো হ্যাজার্ড পেরিল লস সম্পর্কে জানবো আর কি। আজকে প্রথম আমরা আজকে জানবো দুর্ঘটনা বীমা। দুর্ঘটনা হচ্ছে কি, এটা আগে আগে জেনে নেই। দুর্ঘটনা হচ্ছে এমন একটা ঘটনা যেটা আগাম কোনো অনুমান করা যায় না, আগাম কোনো পরিকল্পনা থাকে না, অনাকাঙ্ক্ষিত ভাবে এটা ঘটে যায়। এটার নাম হচ্ছে দুর্ঘটনা। আর এই এখানে দেখো আমরা কি বলছি, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক কিছু ঘটনা বা পরিস্থিতি যার উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং এর ফলে সংশ্লিষ্ট এক বা একাধিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলা হয় দুর্ঘটনা। আমরা দুর্ঘটনা বলতে আমরা কি বুঝলাম? যে এটা আগে কোনো জানা থাকে না, হঠাৎ করে চলে আসে এবং এর মাধ্যমে আমাদের মানুষের অথবা কোনো সম্পত্তির ক্ষতি হতে পারে। সেটাই হচ্ছে দুর্ঘটনা। অর্থাৎ যেই ঘটনাটাকে আমরা দূর করতে পারি না, যেটা ঘটেই যায় এবং এটা কখন ঘটবে সেটাও অনুমান করতে পারি না, সেটার নাম হচ্ছে দুর্ঘটনা। এবার আসলে আমরা পড়বো দুর্ঘটনা বীমা। এই দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট যে বীমা, অর্থাৎ দুর্ঘটনার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিপূরণের জন্য যে ক্ষতিপূরণ বা আর্থিক নিশ্চয়তা প্রদানের যেই চুক্তি, সেটা হচ্ছে দুর্ঘটনা বীমা। অর্থাৎ দুর্ঘটনার ফলে যাতে ক্ষতিগ্রস্ত পক্ষ সমস্যায় না পড়ে, তার জন্য যে ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে দুর্ঘটনা বীমা। আমরা বুঝে ফেললাম দুর্ঘটনা বীমার কি হতে পারে। এই বিষয়ে আমরা একটু পড়ি দেখি কি লেখা আছে এখানে। আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো ঘটনার ফলে সৃষ্ট জীবন ও সম্পত্তির ক্ষয় ক্ষতি থেকে আর্থিকভাবে নিষ্কৃতি পাওয়ার জন্য বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে দুর্ঘটনা বলে। তাহলে আমরা কি জানলাম? দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে দুর্ঘটনা বীমা।
আমরা জানলাম দুর্ঘটনাটাকে আগে আমরা প্রেডিক্ট করতে পারি না, অনুমান করতে পারি না, এবং যার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু এই দুর্ঘটনা যদি ঘটে, তার ফলে যাতে ক্ষতিগ্রস্ত হলে আমরা পথে বসতে না হয়, আমাদের সমস্যায় না পড়তে, এই জন্য যে ব্যবস্থা করা আছে সেটার নাম হচ্ছে দুর্ঘটনা বীমা। নেক্সট আমরা একটু জানার চেষ্টা করব দুর্ঘটনা বীমার প্রকারভেদ। দুর্ঘটনা বীমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি, তবে প্রধানত তিনটা দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করি দুর্ঘটনা বীমাকে। প্রথমটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা। ব্যক্তিগত দুর্ঘটনা বলতে আমরা বুঝাতে চাই জীবন বীমা। মানুষের ইন্ডিভিজুয়ালি, আমরা পরে আরেকটা জিনিস পড়বো, ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে মানুষের জীবন বীমাটাই হচ্ছে জীবন বীমা, যার মাধ্যমে একজন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি পৃথক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য যে আর্থিক নিশ্চয়তা স্বরূপ যে বীমা করা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। অর্থাৎ এই দুর্ঘটনার ফলে মানুষের জীবন ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি যে সমস্যার মধ্যে পড়ে, এই দুর্ঘটনার ফলে ব্যক্তিগতভাবে যে সমস্যার মধ্যে পড়ে, তা থেকে রক্ষা পাওয়ার জন্য যে আর্থিক নিশ্চয়তা বা সেফগার্ড, যেটা সেই সেফগার্ডটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। তাহলে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আমরা প্রথম বুঝে পেলাম জীবন বীমার অর্থাৎ ইন্ডিভিজুয়ালি জীবন বীমা। আমরা পরে আরেকটা জিনিস পড়বো, তখন তোমরা বুঝতে পারবা আমি ইন্ডিভিজুয়ালি কথাটা কেন বললাম। সম্পত্তি দুর্ঘটনা বীমা। সম্পত্তি হচ্ছে আমরা মানুষের জীবন ছাড়া এই বিভিন্ন সম্পত্তি, এটা পণ্য হতে পারে, গুদাম হতে পারে, নৌযান হতে পারে, শস্য হতে পারে, গবাদি পশু হতে পারে, বিভিন্ন ধরনের সম্পত্তি রক্ষার জন্য বীমা করা হয়। এখানে সম্পত্তি যদি কোনো দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমাটা করা হয় সেটা নাম হচ্ছে দুর্ঘটনা বীমা। অর্থাৎ মানুষের জীবন ছাড়া অন্যান্য সম্পত্তির জন্য যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে সম্পত্তিগুলো কি বললাম, পরিবাহিত পণ্য, নৌযান, গুদাম, গাড়ি, গবাদি পশু, এই ধরনের। আরেকটা জিনিস দেখো, দায় বীমা। দায় বীমাটা এটাও আমার দায়, যদি মনে করো আমি আর তুমি শিক্ষার্থী, মিস্টার রহিম আর আমি হচ্ছি, রহিম হচ্ছে মনে করো একটা পক্ষ, আমি হচ্ছে আরেকটা পক্ষ, দ্বিতীয় পক্ষ। আর এছাড়া এই যদি মনে করো রহিম আমার কারখানায় কাজ করে, আমি একজন নিয়োগকর্তা, তাহলে এই যদি রহিমের যদি দুর্ঘটনায় তার একটা হাত নষ্ট হয়ে গেল, তাহলে এই হাতটা যদি তার কেটে যায়, এই ক্ষতিপূরণটা কার দেওয়া উচিত? আমার নিয়োগকারী হিসেবে এটা হচ্ছে আমার দায়। কিন্তু আমি কি করলাম, একটা বীমা করলাম, বীমা করে আমার দায়টা আমি বীমা কোম্পানির উপর যখন স্থানান্তর করে দেই, তখন এটা নাম হচ্ছে দায় বীমা। দায় বীমার ফলে এই তৃতীয় পক্ষের কোনো এক পক্ষের দায় যখন তৃতীয় পক্ষের উপর হস্তান্তর করা হয় যেই বীমার মাধ্যমে, সেটা নাম হচ্ছে দায় বীমা। আমরা এগুলো ডিটেলস পড়বো। তাহলে আমাদের দুর্ঘটনা বীমার তিনটা টাইপ। এটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। দায় বীমাটা মানুষের জীবন সম্পর্কিতই, যেমন আমার কর্মচারী, তারও তো জীবন বীমাই করতে পারতো, কিন্তু এই বীমাটা কি করলাম ইন্ডিভিজুয়ালি আমার উপর না, অর্থাৎ এটা আমি করলাম, তার জন্য করলাম, আমার কর্মচারীর জন্য করলাম। একটা আমার কর্মচারী অনেকগুলো থাকে, তাহলে সবার জন্য করলাম। এই জন্য এটাকে আমরা আসলে ইন্ডিভিজুয়ালি বলছিলাম, ব্যক্তিগত, আর এটা সামষ্টিক অথবা এটার সাথে আরেক কিছু জড়িত আছে, এই জন্য এটাকে দায় বীমা। অর্থাৎ যেই বীমার ক্ষেত্রে দায়টা অপর পক্ষ, তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা যায়, বীমাকারীর নিকট হস্তান্তর করা যায়, সেই বীমাটার নামটা হচ্ছে দায় বীমা। সাধারণত দায় বীমাটা জীবন বীমার সাথে কিছুটা সম্পর্কযুক্ত, আমরা পরে আলোচনা আরো ডিটেলস আসলে আমরা বলবো। নেক্সট আমরা এবার একটা করে একটু আলোচনা করি, যেটা আমার সিলেবাসের খুব ইম্পর্টেন্ট, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। আমরা একটু আগে বলছিলাম দুর্ঘটনা বীমাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। এর মধ্যে মানুষের একজন ব্যক্তির ব্যক্তিগতভাবে দুর্ঘটনা ঘটলে যে আর্থিক নিশ্চয়তা, আমরা দুইটাই কিন্তু বলছি আর্থিক নিশ্চয়তা, সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ। এই ক্ষেত্রে ব্যক্তিগত দুর্ঘটনা বীমার ক্ষেত্রে আমরা কি দিব? ক্ষতিপূরণ দিব না, আমরা কি দিব?
আর্থিক নিশ্চয়তা প্রদান করবো যে বিমার মাধ্যমে, সেটা নাম হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা। এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দেই এবং আর্থিক নিশ্চয়তা প্রদান করি। ব্যক্তিগত দুর্ঘটনা বিমার কতগুলো টাইপস আছে। দুর্ঘটনা জনিত মৃত্যু বিমা, অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো দুর্ঘটনার কারণে মারা যান, তাহলে যে বিমার মাধ্যমে তার নমিনিকে বা উত্তরাধিকারীকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক নিশ্চয়তা প্রদান করা হয়, সেটা নাম হচ্ছে দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা। এই বিমাটা আমরা কি বললাম, এই বিমার ফলে যদি এই ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা করার ফলে কি ঘটবে, একজন ব্যক্তি যদি মারা যান তাহলে তার নমিনি অথবা উত্তরাধিকারী হবে আর্থিক নিশ্চয়তা পাবেন। এবং এই ক্ষেত্রে মনে রাখা দরকার, দুর্ঘটনাজনিত কারণেই যদি তার মৃত্যু হয় তাহলে এই আর্থিক নিশ্চয়তাটা উনি থাকবেন। নেক্সট, দুর্ঘটনাজনিত অক্ষমতা বিমা। আগের কথা বলছিলাম যে যদি উনি যদি মারা যান, মারাত্মকভাবে আহত যদি মারা যেতে পারেন, অথবা যদি উনি অক্ষম হয়ে যান, তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে এই অথবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার বিনষ্ট হয়ে যায়, চিরদিনের জন্য অকেজো হয়ে যায়, খুবভাবে সে একবারই অসুস্থ হয়ে গেল, আর কর্মক্ষমতা নাই, অথবা শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তার অকেজো হয়ে যায়, তার জন্য যে বীমা করা হয় সেটার নাম হচ্ছে দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমা। দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমার মধ্যে মনে করো আমরা একটু বলতে পারি দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমার ফলে কি কি সুবিধা আছে, সুবিধাগুলো আমরা একটু বলতে পারি। যেমন যদি কোনো ব্যক্তি মারা যায়, কি পরিমাণ বীমা দাবি পাবে, পুরোটাই পাবে, যেটা আগে আমরা বলছিলাম দুর্ঘটনা যদি মৃত্যু বীমা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দুর্ঘটনার কারণে মারা যান তাহলে পুরোটাই পাবে। নেক্সট, পরে আমরা বলছিলাম সে যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যায় অথবা অঙ্গহানি হয়, মনে করো আসলে দুটি অঙ্গ অথবা দুইটা চোখ, একটি অঙ্গ একটি চোখ, হাত বা পা অথবা দুইটা চোখে তার নষ্ট, অর্থাৎ দুইটা অঙ্গ, চোখ দুইটা অথবা হাত দুইটা অথবা পা দুইটা অথবা একটা চোখ একটা হাত, এইভাবে মোট দুইটা অঙ্গ যদি বিনষ্ট হয় তাহলে উনি ওনার বীমাকৃত দাবি পুরোটাই পাবেন। আবার যদি শরীরের কোনো একটি অঙ্গ বিনষ্ট হয়, অর্থাৎ একটা চোখ একটা হাত একটা পা, তাহলে সে মোট বীমাকৃত অংশের 10% থেকে 90% প্রযোজ্য। আর যদি বীমা গ্রহীতা সম্পূর্ণভাবে অক্ষম হয়ে যায় তাহলে সে বীমা দাবি পুরোটাই পাবেন। এটা একসাথে পেতে পারেন অথবা কিস্তিতে পেতে পারেন। আমরা জানলাম দুর্ঘটনাজনিত অক্ষমতা বীমার অবস্থাটা। নির্দিষ্ট রোগ ও দুর্ঘটনা, বীমা পত্রে উল্লেখিত কোন নির্দিষ্ট রোগে, আবারও বলি বীমা পত্রে উল্লেখিত নির্দিষ্ট কোন রোগের কারণে যদি দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতা ঘটে, তাহলে এর জন্য সাপ্তাহিক ভাতার, আবারও বলি সাপ্তাহিক ভাতার ব্যবস্থা করে যে বীমা চুক্তি সম্পাদিত হয় তাকে নির্দিষ্ট রোগ ও দুর্ঘটনা বীমা বলে। এই বীমাটার ক্ষেত্রে যে কোনো রোগের জন্য না, বীমাপত্রে উল্লেখিত রোগেই যদি সে তার কোনো শারীরিক অক্ষমতা হয় বা মৃত্যু হয় বা দুর্ঘটনার কারণে যদি মৃত্যু হয়, তাহলে সে কি পাবে, মৃত্যু হলে তো সে বীমা দাবি পাবে। আর যদি সে যদি অসুস্থ হয়ে যায়, প্যারালাইজড থাকে, হাসপাতালে থাকে, সাপ্তাহিক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। সাধারণত বীমা কোম্পানি 52 সপ্তাহ থেকে 120 সপ্তাহ পর্যন্ত এই ধরনের ভাতা প্রদান করে থাকেন। তাহলে মনে রাখতে হবে এখানে কোন বীমা কোম্পানি কি কি রোগের জন্য এই ধরনের বীমা করবেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট তালিকা থাকে। নেক্সট, যে কোনো প্রকার রোগ দুর্ঘটনা বীমা। আগেরটা আমরা বলছিলাম নির্দিষ্ট কতগুলো রোগ আছে, এখানে বলছি এখন এটা কি বললাম, যে কোনো প্রকার রোগ। যে কোনো প্রকার রোগের জন্য অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি সাময়িকভাবে কর্মক্ষমতা হারায়, তখন এই অসুস্থতা জনিত সাময়িক অক্ষমতার বিরুদ্ধে এই ধরনের বীমা করা হয়। তবে বাংলাদেশে এই ধরনের বীমার প্রচলনটা আপাতত নাই, তবে ইউরোপ আমেরিকায় এই ধরনের বীমা ব্যবস্থার প্রচলন রয়েছে। চিকিৎসা ও হাসপাতাল খরচের বীমা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে
আকস্মিক দুর্ঘটনাগ্রস্ত বা নানা রোগাক্রান্ত ব্যক্তির চিকিৎসায় বর্তমানে ব্যয়বহুল হওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষে সঠিক চিকিৎসা করানো সম্ভব হয় না। বীমা গ্রহীতা ইচ্ছা করলে নির্ধারিত বাড়তি প্রিমিয়াম প্রদান করে উপযুক্ত ধরনের বীমার সাথে চিকিৎসা বা হাসপাতাল খরচের বীমা করতে পারে। এটা আসলে সাধারণ বীমার সাথে একটু বাড়তি প্রিমিয়াম দিয়ে এই সুবিধাটা পাওয়া যায়। এটা কি হয়, যদি কোনো কারণে সে অসুস্থ হয়, হাসপাতালে চিকিৎসার ব্যয় করার জন্য কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য বীমা। এটা সাধারণত আলাদা একটা বীমা পত্র হতে পারে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সাধারণ প্রচলিত অন্যান্য বীমা পত্রের সাথে এটা যোগ করে দেওয়া হয়। নেক্সট, সম্পত্তি দুর্ঘটনা বীমা। সম্পত্তি দুর্ঘটনা বীমা গুলো আমরা আগেই বলছিলাম, এতক্ষণ যে কথাগুলো আমরা বলছি সেগুলোর সাথে কি ছিল, আর্থিক নিশ্চয়তা, আমরা ক্ষতিপূরণ দিতে পারি না। সম্পত্তির ক্ষেত্রে আমরা কি যদি কোনো দুর্ঘটনা অপ্রত্যাশিত ভাবে কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য আমরা কি পেয়ে যাই, আর্থিক, সম্পত্তির ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাবো। যদি সম্পত্তির কোনো দুর্ঘটনার কারণে সম্পত্তির ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ এখানে অগ্নি বীমা, নৌ বীমা, চুরি বীমা, মোটরযান বীমা, এগুলো সম্পত্তি বীমার অন্তর্ভুক্ত। অর্থাৎ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়া যায়। মানুষ যদি অসুস্থ হয় অথবা দুর্ঘটনার কবলিত তার কোনো অঙ্গহানি ঘটে, এটা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া যায় না। আমরা এখন যেটা বলবো এটার মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়। দুর্ঘটনা সম্পত্তি দুর্ঘটনা বীমার টাইপগুলো আমরা একটু আলোচনা করি। এটা কিন্তু আমাদের পরের একটা চ্যাপ্টারে আছে, আমরা এখানে আলোচনা শেষ করে ফেলবো, পরের চ্যাপ্টারে এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করবো না, এটা কিন্তু মাথায় রাখবা। মোটরযান বীমা, মোটরযান বীমাকে আবার আমরা দায় বীমার মধ্যে ফেলতে পারি, সেটা আমরা পরে বলবো। অর্থাৎ মোটরযান যদি দুর্ঘটনায় কবলিত হয় তার জন্য যে ক্ষতিপূরণ পাওয়া যায়, এটা মোটরযান বীমা। আবার মনে রাখো, যদি মোটরযানটা কোনো পথচারীকে আহত করে বা নিহত করে, তাহলে কি হবে, পথচারীকে একটা কিছু আর্থিক নিশ্চয়তা প্রদান করতে হবে। এটাও কিন্তু তৃতীয় পক্ষের দায় বীমা, এই বীমাটা আমরা করব। অথবা আমরা যদি বিমান হতে পারে অথবা একটা বাসের মধ্যে যাত্রীদের জন্য যে বীমাটা করা হয়, এটাও কিন্তু মোটরযান বীমা, এটাকে আবার দায় বীমার অন্তর্ভুক্ত আমরা করতে পারি। অর্থাৎ মোটরযান বীমা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, মোটরযান যদি কোনো মোটর গাড়ি, এটা মোটর কার হবে এমনটা না, বাস, ট্রাক, যেটা মোটরযান আমরা বলি, মোটরযান, বাস, ট্রাক, ট্রেন, এটা যদি কোনো দুর্ঘটনার কারণে কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিপূরণ পাওয়া যায়। এছাড়াও আমরা বলছি যাত্রী, তৃতীয় পক্ষের দায় বীমা হতে পারে। যদি যাত্রী ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা দেওয়ার কথা ছিল গাড়ির মালিক, কিন্তু গাড়ির মালিক নিয়ে বীমা গাড়ি কর্তৃপক্ষ দিতে পারে, তখন এটা হয়ে যাবে দায় বীমা অন্তর্ভুক্ত, অথবা পথচারীর ক্ষতিপূরণ দিবে, তাহলে মোটরযান বীমা। নেক্সট, শস্য বীমা। শস্য অর্থাৎ শস্য বীমার মাধ্যমে যদি শস্য উৎপাদন যদি যেমন ব্যাহত হয়, তেমনি মারাত্মক ক্ষতি হয়। যদি শস্য উৎপাদন আমরা পর্যাপ্ত পরিমাণে না হয়, তাহলে মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে। এরূপ ক্ষয়ক্ষতির বিরুদ্ধে যে বীমা করা হয় সেটার নামটা হচ্ছে শস্য বীমা। অর্থাৎ আমরা যদি বলি শস্য বীমার ক্ষেত্রে যদি কোনো অতিবৃষ্টিতে, বন্যায় অথবা খরার কারণে যদি ফসলের উৎপাদন ব্যাহত হয়, তাহলে বীমা কোম্পানি তাকে নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ প্রদান করে থাকে, শস্য বীমা করা থাকে। অর্থাৎ শস্য উৎপাদন বিঘ্নিত হলো উৎপাদকের, দ্যাট মিনস ফার্মারের, কোনো কৃষকের কোনো সমস্যায় পড়তে হয় না যদি শস্য বীমা করা থাকে। চুরি বীমা, চুরি বীমাটা তো বুঝলা, এই যে আমাদের এই শিল্প কলকারখানায় যে কোনো সময় চুরি হইতে পারে, যদি আমরা এই চুরি বীমা করি তাহলে এই ধরনের যদি চুরি জনিত কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা ক্ষতিপূরণ পাবো। প্রকৌশলী বীমা, প্রকৌশলী বীমাটা কি? প্রকৌশলী বীমাটা হচ্ছে যদি কলকারখানার দুর্ঘটনার জনিত কারণে যদি যন্ত্রপাতি, অন্যান্য সম্পদ এবং জীবন নাশের যে ঝুঁকি রয়েছে, তার বিপরীতে সাধারণত যে বীমা করা হয় সেটার নামটা হচ্ছে প্রকৌশলী বীমা। প্রকৌশলী দুইটা, আমরা বলছিলাম দুর্ঘটনাজনিত যদি যন্ত্রপাতির ক্ষতি হয়, ইভেন জীবন নাশেরও যদি ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে,
তার জন্য যে বীমা করা হয় সেটার নাম হচ্ছে প্রকৌশলী বীমা। এভিয়েশন বীমা, এভিয়েশন অর্থাৎ উড়োজাহাজ, যারা বিমানে করে চলে তাদের মূল্যবান সম্পদ যেমন ঝুঁকি রয়েছে, তেমনি ওই যে মোটরযান বিমার মতো বিমান যাত্রীরও বা চালকের বা ক্রুদের জন্য যদি জীবনহানি হয় তার জন্য যে বীমা করা হয় সেটার নাম হচ্ছে এভিয়েশন বীমা। গবাদি পশু, গবাদি পশু বীমা তো বুঝতেই পারতেছো, কোন দুর্ঘটনার ফলে বা রোগাক্রান্ত হয়, দুর্ঘটনা বা রোগাক্রান্ত স্পেশালি বলতেছি, গবাদি পশু মারা গেলে কৃষক বা গবাদি পশু পালনকারী যে ক্ষতিগ্রস্ত হয় তা থেকে আর্থিকভাবে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে গবাদি পশু বীমা। তবে এখানে নৈতিকতার ব্যাপার আছে, সুতরাং এই বিষয়টা খুব সেন্সিটিভ। যুদ্ধ ঝুঁকি বীমা, যুদ্ধ ঝুঁকি বীমাটা কি? যুদ্ধ ক্ষেত্রে আহত বা নিহত হওয়ার যে সম্ভাবনা আছে তার জন্য যুদ্ধ ঝুঁকি বীমা করা হয়। আবার এই যে আমরা অগ্নি বীমা বা নৌ বীমার ক্ষেত্রে যুদ্ধ জনিত ঝুঁকির কারণে যাতে কোনো নৌযান বা কোনো কারখানায় আগুন না লাগে তার জন্য যে বীমা করা হয় সেটার নাম হচ্ছে যুদ্ধ ঝুঁকি বীমা। এটা আমাদের দেশে আমরা বুঝতে পারতেছি না, কিন্তু কিছুদিন আগে লেবাননে আমাদের শান্তিরক্ষী বাহিনীর যে নৌযান এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন সুতরাং এই জন্য আমরা যদি বীমা করে থাকে তাহলে এটা হচ্ছে B2E গ্রুপের সাথে সরকারি গ্রুপের হইলেও হতে পারে, আমরা এখনো জানি না এটাকে। সুতরাং এই ধরনের ঝুঁকির কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি আফ্রিকার অনেক দেশে এই ধরনের অশান্তি আছে, এই ধরনের কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার জন্য যে বীমা করে সেটার নাম হচ্ছে যুদ্ধ ঝুঁকি বীমা। হিমাগার বীমা, হিমাগার বীমা তো বুঝতেই পারতেছো যে বর্তমান পচনশীল সামগ্রী সংরক্ষণের জন্য পৃথিবীর প্রায় দেশেই হিমাগার রয়েছে। হিমাগারে রক্ষিত এসব মালামাল পচে যদি ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে হিমাগার বীমা। অর্থাৎ আমাদের দেশে যেমন বিশেষ করে যারা মুন্সিগঞ্জে আছো তোমরা তারা বলতে পারবা, মুন্সিগঞ্জ কুমিল্লাতেও আছে কিছু, কুমিল্লায় যারা ওই হিমাগারে আলু রাখে, দেখা যায় অনেক সময় বৈদ্যুতিক ওঠানামার কারণে অনেক আলু পচে যায়। এই ধরনের এই পচে গেলে তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে হিমাগার বীমা। এছাড়া আরো অনেক বীমা আছে, যেমন তল্পা বীমা, এরপরে হচ্ছে ঠিকাদার ঝুঁকি বীমা, এই ধরনের আরো আছে। সুতরাং আমরা উল্লেখযোগ্য কতগুলো আলোচনা করলাম। নেক্সট, দায় বীমা। আমরা দায় বীমা নিয়ে একটু আগে কিন্তু কথা বলছি, আমরা এখানে এত ডিটেলস বলতে চাচ্ছি না। দায় বীমাটা হচ্ছে যখন যেই দায় বীমার ফলে যার উপর বীমার দায় আসে সে যদি দায়টা তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হয় যে বীমার মাধ্যমে সেটা নাম হচ্ছে দায় বীমা। অর্থাৎ একটু আগে আমরা বলছি, আমরা কয়েকটা উদাহরণ দিই। নিয়োগকারীর দায় বীমা, নিয়োগকারীর দায় বীমাটা উদাহরণ দিলে বুঝতে পারবা। নিয়োগকারীর দায় বীমা তার জন্য করে কর্মচারীর জন্য, কে করে? নিয়োগকারী কর্তৃপক্ষ করে। অর্থাৎ কর্মচারী যদি আহত হয় এটার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা, আর্থিক নিশ্চয় দেওয়ার কথা নিয়োগকারী কর্তৃপক্ষ, কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ যদি বীমা করে দায় বীমার মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ এটা কার উপর চাপিয়ে দিতে পারে? বীমাকারী কর্তৃপক্ষের মাধ্যমে উপর। এই জন্য এটার নাম হচ্ছে নিয়োগকারী দায় বীমা। যেমন আমরা যৌথ বীমার মাধ্যমে এই কাজটা করে থাকি। গণ দায় বীমা একই ধরনের উদাহরণ। পণ্য দায় বীমা, এইগুলো হচ্ছে দায় বীমার কতগুলো উদাহরণ। পেশাগত ক্ষতিপূরণ বীমা। আমরা পণ্য গণ দায় বীমাটা কোনটা? যেমন মোটর যান, আমরা একটু একটু করে মোটর যান, ট্রেন, বিমান, নৌযান ইত্যাদি যানবাহনের যাত্রী হিসেবে চলাচলকারী যাত্রীদের কোনরূপ ক্ষতি দুর্ঘটনার ফলে ক্ষতির বা আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্য যানবাহনের মালিক পক্ষ এক ধরনের বীমা করে, যাকে বলা হয় গণদায় বীমা। এটা ওই যে গণপরিবহন, বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ, এগুলো। পণ্য দায় বীমা, পণ্য দায় বীমাটা আমরা কি বলতে চাই? পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন কারণে কোনো আকস্মিক কারণে যদি পণ্য হারিয়ে বা বিনষ্ট হয় ওই দায় পরিবহন কোম্পানির উপর দেওয়ার কথা।
কিন্তু পরিবহন কোম্পানি এটা কি করতে পারে, বীমা করার মাধ্যমে বীমাকারীর উপর বর্তাতে পারে। এটা নাম হচ্ছে পণ্য দায় বীমা। পেশাগত ক্ষতিপূরণ বীমা, এগুলো আমরা পরবর্তী আলোচনা করব। পেশাগত কলকারখানার দায়িত্ব পালন কালে কারখানার অভ্যন্তরীণ কোনো কারণে যদি শ্রমিক রোগে আক্রান্ত হয়, এরূপ অভ্যন্তরীণ কারণে সৃষ্ট রোগের ফলে কর্মীরা কর্মক্ষমতা হারিয়ে ফেললে বা অক্ষম হয়ে গেলে তার দায়িত্ব কার উপর পড়ে, নিয়োগকারী কর্তৃপক্ষ বীমা চুক্তির মাধ্যমে এই দায়িত্বটা অন্যের উপর চাপিয়ে দিতে পারেন, অর্থাৎ বীমাকারীর উপর চাপিয়ে দিতে পারেন। এটা নাম হচ্ছে পেশাগত ক্ষতিপূরণ বীমা। অর্থাৎ এটা অনেকটা নিয়োগকারীর দায় বীমার মতো কিছুটা আর কি, এটা পুরোপুরি না, তাহলে আমরা একটাই বলতাম। তাহলে এটা হচ্ছে পেশাগত দায়িত্ব পালনের কালে আমরা দুইটা, এই পেশাগত ক্ষতিপূরণ বীমাটা নিয়োগকারী কর্তৃপক্ষই করে, এটাও নিয়োগকারী কর্তৃপক্ষই করে। এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। নেক্সট আমরা চলে যাই, আমরা এই দায় বীমাটা আমরা পরের অধ্যায়ে আরো একটু ডিটেইলস পড়ব, এই জন্য আমরা এখানে বেশি সময় দিলাম না। ঝুঁকির কথা তো আমরা রিস্ক ম্যানেজমেন্ট একটা পুরো নামেই এটা, তাই না? তোমরা তো বুঝোই ঝুঁকিটা কি। ঝুঁকি কি? দেখো, ঝুঁকি বলতে আর্থিক ক্ষতি, বিপদ বা কিছু হারানোর সম্ভাবনাকে বোঝায়। ঝুঁকি বলতে আমরা বুঝি আর্থিক ক্ষতি বা কিছু হারানোর সম্ভাবনা। মনে রাখবা, আমরা এই ঝুঁকিটা কি, মনে করো প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যকার যে পার্থক্য, এই পার্থক্যের কারণটাই হচ্ছে ঝুঁকি। যে কারণে প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয় না, গড়মিল হয়। প্রত্যাশার সাথে প্রাপ্তির গড়মিলের কারণটাই হচ্ছে ঝুঁকি। আমরা বুঝলাম যে আসলে ঝুঁকিটা কি জিনিস। আমরা পর্বটা কি, এরপরে আরেকটু কথা আছে আমাদের ঝুঁকির সাথে। আমাদের পরীক্ষা প্রায় কিন্তু একটা প্রশ্ন আসে, আমরা একসাথে একটু আলোচনা করব। আমাদের সময় যেহেতু কম, আমরা আসলে এত ডিটেইলস আলোচনা করতে পারি না, আমরা একসাথে একটু বলে ফেলি। ঝুঁকির সাথে একটা পরীক্ষা প্রায় আসে, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য দেখো। ঝুঁকিটা হচ্ছে আমরা পরিমাপযোগ্য, আগে থেকে এটা অনুমান করা যায়, আর অনিশ্চয়তাটাকে আগে অনুমানও করা যায় না, এটা পরিমাপও করা যায় না। এবং অনিশ্চয়তাটাকে যদি পরিমাপযোগ্য হয়ে যায় তখন এটা ঝুঁকি এবং এটা বীমা করা যায়। আর অনিশ্চয়তাটাকে যদি পরিমাপ করা না যায় সেটাকে আমরা ঝুঁকিও বলি না এবং বীমাও করতে পারি না। মনে রাখবে যে অনিশ্চয়তার কিন্তু বীমা হয় না, বীমা হয় কিসের, ঝুঁকির, যেটা পরিমাপযোগ্য। সুতরাং অনিশ্চয়তার ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এই জন্যই বীমা করা যায় না। আর ঝুঁকির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আমরা এখন পড়ব ঝুঁকির প্রকারভেদটা, আমরা পড়ার চেষ্টা করব। আমরা এখন পড়ব ঝুঁকির প্রকারভেদ। ঝুঁকিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এটা আসলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকির এই প্রকার ভাগটা করা যেতে পারে। আমরা একটু ধরনের ভিত্তিতে ঝুঁকির প্রকারভেদগুলো আলোচনা করব। আমরা পরিমাপ যোগ্যতার ভিত্তিতে ঝুঁকির প্রকারভেদ, পরিমাপ যোগ্যতার ভিত্তিতে ঝুঁকির প্রকারভেদটাকে আমরা করব। অর্থাৎ এই যে একটু আগে বলছিলাম পরিমাপযোগ্য, অপরিমাপযোগ্য, সেই পরিমাপযোগ্য হলে এটা ঝুঁকি, অপরিমাপযোগ্য হলে এটা ঝুঁকি হয় না। আমরা সেটা এখন আলোচনায় যাচ্ছি। পরিমাপযোগ্যতার ভিত্তিতে ঝুঁকি, কারণের ভিত্তিতে ঝুঁকি, আমরা ফলাফলের ভিত্তিতে আমরা ঝুঁকির প্রকারভেদ দেখবো। ফলাফল এবং পরিহার যোগ্যতার ভিত্তিতে ঝুঁকির ভিত্তিটা, বীমা যোগ্যতার ভিত্তিতে ঝুঁকিকে আমরা ভাগ করব। আমরা এই এক একটা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথম আসি আমাদের, অর্থাৎ ভিত্তিগুলো। আমরা এখানে আমরা যেটা দেখালাম, এটা কি দেখালাম, ভিত্তিগুলো, যে ঝুঁকি কিসের ভিত্তিতে ঝুঁকিগুলোকে আমরা ক্লাসিফাই করব।
এখানে ভিত্তিগুলো আলোচনা করার চেষ্টা করছি। আমরা এবার এক একটা ভিত্তি নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি। পরিমাপ যোগ্যতার ভিত্তিতে আমরা ঝুঁকিগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ পরিমাপযোগ্য, অপরিমাপযোগ্য। এই পরিমাপযোগ্যতার ভিত্তিতে নাম দেখি, ভিত্তি দেখে বুঝতে পারছো আমরা কি কথা বলবো। আর পরিমাপযোগ্য হচ্ছে এটা যে ঝুঁকিটাকে পরিমাপ করা যায় সেটা পরিমাপযোগ্য ঝুঁকি, আর যে ঝুঁকিটাকে পরিমাপ করা যায় না সেটা হচ্ছে অপরিমাপযোগ্য ঝুঁকি। আমাদের এই ঝুঁকিটাকে আমরা কি বলবো, আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি হচ্ছে কোনো দুর্ঘটনা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাকে আর্থিক ঝুঁকি বলে। কোনো দুর্ঘটনা ঘটলে যদি আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে এটাকে আমরা বলবো আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। আমরা অর্থের কি পরিমাণ ক্ষতি হলো সেটা আমরা পরিমাপ করতে পারবো। যেমন আমরা যদি একটা নৌযান সমুদ্রে ডুবে যায়, কত টাকার মালামাল বিনষ্ট হলো তা বুঝতে পারি। একটা গুদামে যদি আগুন লাগে কত টাকার মাল নষ্ট হলো সেটা আর্থিকভাবে পরিমাপ করতে পারি। তাহলে এটাকে বলে আর্থিক ঝুঁকি। যেই ঝুঁকিটাকে অর্থাৎ দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হলে ক্ষতির পরিমাণ আর্থিকভাবে পরিমাপ করা যায়, এটা নাম আর্থিক ঝুঁকি। আর যে ঝুঁকির ফলাফল, ঝুঁকির ফলে ক্ষতির পরিমাণ আর্থিকভাবে পরিমাপ করা যায় না সেটাকে বলা হয় অনার্থিক ঝুঁকি। তাহলে আমরা পরিমাপ যোগ্যতার কথাটা বলতেছি কি, কিসের ভিত্তিতে পরিমাপ করো, টাকার অঙ্কে। যেখানে ক্ষতির পরিমাণটা টাকার অঙ্কে পরিমাপ করা যায় এটা আর্থিক ক্ষতি, আর যে ক্ষেত্রে টাকার অঙ্কটা আর্থিক অঙ্কে আর্থিকভাবে অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপ করা যায় এটা অনার্থিক ক্ষতি। যেমন আমরা যদি বলি যে আমার একটা গুড়ি যদি নষ্ট হয়, একটা পণ্যের মধ্যে ইয়া পড়লো, ভাঙ্গা ধরা পড়লো বা বিনষ্ট হয়ে গেল, এটা যদি গ্রাহক যখন পাবে তখন আমার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্মাবে, আমরা ভাঙ্গা খারাপ জিনিস বিক্রি করি। তাহলে এইটা কিন্তু আর্থিকভাবে পরিমাপ করা যাবে না। নেক্সট, কারণের ভিত্তিতে ঝুঁকিটা দুই ভাগে ভাগ করতে পারি। কারণ হচ্ছে কি কারণে ঝুঁকির সৃষ্টি হলো, কি কারণে ঝুঁকির সৃষ্টি হলো, কি কারণে ক্ষতি বা ঝুঁকিতে পড়লো, তার ভিত্তিতে আমরা ঝুঁকিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক ঝুঁকি। যে সকল ঝুঁকি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত পরিবর্তন, ভোক্তার চাহিদা, অভ্যাস পরিবর্তনের কারণে অর্থাৎ প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে যে ঝুঁকির জন্ম হয় বা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে মৌলিক ঝুঁকি। যে ঝুঁকিটা প্রাকৃতিক হইতে পারে বা অপ্রাকৃতিক বা মানুষের কারণেও যেই ঝুঁকির সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে মৌলিক ঝুঁকি। যেমন আমাদের ভূমিকম্পের ফলে আমার দুর্ঘটনা ঘটতে পারে, সাইক্লোনের ফলে, সুনামির ফলে। একইভাবে ভোক্তাদের যদি রুচির পরিবর্তন হয়, প্রযুক্তির পরিবর্তনের ফলে আমার পণ্য বিক্রির পরিমাণ হ্রাস পেতে পারে, তখন এটা নাম হচ্ছে মৌলিক ঝুঁকি। আরেকটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। যে ঝুঁকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত কারণে সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। অর্থাৎ একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের কারণে যে ঝুঁকিটা হয় সেটার নাম হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। যেমন কোনো ব্যক্তির নিজস্ব সম্পদ যদি চুরি হয় বা পুড়ে যায় সেটার নাম হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। অথবা কোনো একজন কর্মীর যদি চাকরি চলে যায় এটা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকি। এটা হচ্ছে সামষ্টিক আর এটা হচ্ছে ব্যষ্টিক। ইন্ডিভিজুয়াল একজনের ক্ষতির কারণে এটা হয়। ফলাফলের ভিত্তিতে, ফলাফলটা কি, ঝুঁকির ফলে কি হতে পারে, ঝুঁকির ফলে কি হতে পারে তার ভিত্তিতে যেই ঝুঁকিটাকে আমরা দুই ভাবে ভাগ করতে, একটা বিশুদ্ধ ঝুঁকি আর একটা হচ্ছে শর্টকাট ঝুঁকি। বিশুদ্ধ ঝুঁকিটা কি, যে ঝুঁকির ক্ষেত্রে মুনাফার কোনো সম্ভাবনাই থাকে না, কেবল ক্ষতি সম্ভাবনাই বিদ্যমান, সেটা হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি।
অর্থাৎ ঝুঁকি তো বুঝলাম, এটা শুধু শুদ্ধ ঝুঁকি না, আমরা বিশেষ, আমরা বলছিলাম, আমি আরো আগেও বলছিলাম, বাঙালির শুদ্ধের মধ্যে ভেজাল থাকে, এই জন্য শুদ্ধটাকে আবার ভালোভাবে হলে বিশুদ্ধ, বিশেষভাবে শুদ্ধ। অর্থাৎ ঝুঁকিটা, যে ঝুঁকির ফলে দুর্ঘটনা ঘটবেই, কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই, দুর্ঘটনা ঘটবেই, সেটা নাম হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান মূলধন বিনিয়োগ সহ বিভিন্ন সেবামূলক কার্য সম্পাদন করে। এইসব কার্য সম্পাদনের ফলে ব্যবসায়িক নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হয়, আর এই ঝুঁকিজনিত ক্ষতির সম্ভাবনা অনেক ক্ষেত্রে লাভের সুযোগকে নষ্ট করে দেয়। অর্থাৎ যেই ঝুঁকিতে কোনো লাভের সম্ভাবনাই থাকে না, সেটাই হচ্ছে বিশুদ্ধ ঝুঁকি। ফটকা ঝুঁকি, ফটকা ঝুঁকি এটা শেয়ার বাজারের ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য। এই ঝুঁকির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ফটকা ঝুঁকির সেখানেই বিদ্যমান যেখানে লাভ ক্ষতি উভয়ের সম্ভাবনা থাকে, এটাতে মনে রাখবা। এখানে শুধু ক্ষতি আর ক্ষতি বিশুদ্ধ, এখানে ফটকাতে লাভ এবং ক্ষতি দুটারই সম্ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে যেমন নতুন দ্রব্য বাজারে আমরা যখন ছাড়ি, তখন কি আমরা বুঝতে পারি লাভ হবে না ক্ষতি হবে? আমরা তো মনে করি এখানে লাভ হইতে পারে, ক্ষতি হইতে পারে। লাভ হলে কেমন লাভ হবে? খুব লাভ হবে। ক্ষতি হলেও কিন্তু খুব, যদি পণ্যটা না চলে আমার খুব ক্ষতি হতে পারে। সুতরাং যেখানে লাভ ক্ষতির সম্ভাবনা আছে, অর্থাৎ লাভের পরিমাণও খুব বেশি হতে পারে অথবা ক্ষতির পরিমাণ বেশি হতে পারে, এটার নাম হচ্ছে ফটকা ঝুঁকি। তবে আত্মরক্ষার্থে ফটকার ঝুঁকি বীমার মাধ্যমে কিছুটা কমিয়ে আনা যেতে পারে। পরিহার যোগ্যতার ভিত্তিতে আমরা ভাগ করব যে এখানে কি পরিহার, অর্থাৎ বীমা যোগ্য না। যদি বীমা যোগ্য হয় তাহলে এটা কি হবে? বীমা যোগ্য হলে এটা আমরা এখানে পরিহার যোগ্যতাটা বলতে কি বুঝাতে যাচ্ছি, এটা কি বীমা যোগ্য না বীমা করা যাবে না, অর্থাৎ বীমা করার যোগ্যতা আছে কিনা তার ভিত্তিতে এটা পরীক্ষা, এই ভিত্তিটা এখানে দেখো নামটা দেখলে পরিহার যোগ্য মানে এই ঝুঁকিটা বীমা যোগ্য না, এটা পরিহার যোগ্যতার ভিত্তিতে আমরা বলছি। আমরা আরেকটা পরিহার যোগ্যতা হচ্ছে পরিহার যোগ্য ঝুঁকি, একটু সতর্কতা অবলম্বন করলে যে ঝুঁকি পরিহার করা যায়, এটা ভুল করে দিচ্ছি। পরিহার যোগ্যতাটা হচ্ছে যে ঝুঁকিটাকে আমরা ইচ্ছা করলে কমাইতে পারি, যে ঝুঁকিটাকে আমরা ইচ্ছা করলে কমাতে পারি বা পরিহার করতে পারি। অর্থাৎ আমি যদি একটু সতর্ক হই তাহলে আমার এই দুর্ঘটনা ঘটতো না, এটা নাম হচ্ছে পরিহার। আর পরিহার যোগ্যতা একটু খেয়াল করো, এই ঝুঁকিটাকে যদি বীমা গ্রহীতা একটু সতর্ক থাকে তাহলে পরিহার করতে পারে। যখন ম্যানেজমেন্ট যদি একটু ইফিসিয়েন্ট হয় তাহলে শ্রমিক অসন্তোষ দূর করতে পারে, তাহলে এটা হচ্ছে পরিহার যোগ্য ঝুঁকি। একটু আর পরেরটা দেখো তাহলে তুমি বুঝতে পারো অপরিহার যোগ্য, এই ঝুঁকিটাকে ম্যানেজমেন্ট যত দক্ষই হোক সে এটাকে কি করতে পারে না, পরিহার করতে পারে না, এটার নাম হচ্ছে অপরিহারযোগ্য। অর্থাৎ পরিহারযোগ্যের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা বীমাকারী কর্তৃপক্ষ ইচ্ছা করলেই ঝুঁকিটাকে হ্রাস করতে পারে বা ইভেন পরিহার করতে পারে। আর অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে যে ঝুঁকিটাকে বীমা গ্রহীতা ইচ্ছা করলেও পরিহার করতে পারে না, সেটা নাম হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। যেমন বন্যা, ভূমিকম্প, এগুলো বীমাকারী কর্তৃপক্ষ যতই স্মার্ট হোক তার পক্ষে এই ঝুঁকি করা সম্ভব না, পরিহার করা সম্ভব না, অপরিহারযোগ্য ঝুঁকি। এবারটা হচ্ছে বীমা যোগ্যতার ভিত্তিতে আমরা ভাগটা করব। বীমা যোগ্যতার ভিত্তিতে ঝুঁকি হচ্ছে, ভাগটা করতেছি, এই বীমা যোগ্যতার ভিত্তিতে হচ্ছে
বীমাযোগ্য ঝুঁকি এবং বীমা অযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য হচ্ছে যে ঝুঁকিটাকে বীমা করা যাবে সেটা হচ্ছে বীমাযোগ্য ঝুঁকি, আর যে ঝুঁকিটাকে বীমা করা যাবে না সেটা হচ্ছে বীমা অযোগ্য ঝুঁকি। আমরা যেমন আমাদের বীমাযোগ্য ঝুঁকি তো অনেক আছে, সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি ধ্বংস হওয়া, পুড়ে যাওয়া, জীবন বীমা ক্ষেত্রে মানুষের বীমা করতে পারি, এটা বীমাযোগ্য। বীমা অযোগ্য ঝুঁকিটা হচ্ছে একজন ক্যান্সার রোগী, তাকে আমরা বীমা করব না, তার বীমা করা যাবে কারণ ক্যান্সার রোগী আমরা জানি খুব দ্রুতই মারা যাবে, এটা বীমা অযোগ্য রোগ। অথবা আমরা 10 টাকা দামের একটা বল পেন, এটার জন্য কি আমরা বীমা করব? খুব অল্প জিনিস, অল্প দামি জিনিস, এর জন্য বীমা, এটা হচ্ছে বীমা অযোগ্য। যেই বীমার বিষয়বস্তুটা, বীমার অযোগ্য বলতে বোঝায় যে এই বীমার বিষয়বস্তুটা বীমাযোগ্য না, বীমা করা যায় না, সেটা হচ্ছে বীমা অযোগ্য। বীমাযোগ্য ঝুঁকি, যেই বীমার বিষয়বস্তুটাকে বীমা করা যায় সেটার নাম হচ্ছে বীমাযোগ্য ঝুঁকি। বীমাযোগ্য ঝুঁকির মধ্যে আবার 3টা আছে। সবচেয়ে স্মার্ট যেটাকে আমরা বীমা করতে পারি সেটা হচ্ছে উত্তম আদর্শিক ঝুঁকি। উত্তম আদর্শিক ঝুঁকি হচ্ছে ঝুঁকি নিরূপণের যে গাণিতিক পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, আমরা এর মধ্যে একটা জানি পরিসর, রেঞ্জ যেটাকে, অর্থাৎ এই তথ্য সারির সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের পার্থক্যটা, শুধু সবটা আমরা বললাম, আরো অনেক কথা আছে। এই ক্ষেত্রে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি, অর্থাৎ তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে রেঞ্জ। আমরা ঝুঁকি এই নিরূপণের রেঞ্জ পদ্ধতি অর্থাৎ গাণিতিক পদ্ধতিতে নম্বরের সাহায্যে যদি ঝুঁকির পরিসর নির্ণয় করা হয়, যার মান উত্তম আদর্শিক ঝুঁকির এই পার্থক্যটা হবে কত? 75-এর কম। যদি পরিসরটা 75-এর কম হয় তাহলে এটাকে আমরা বলবো উত্তম আদর্শিক ঝুঁকি। আর যদি এই রেঞ্জের মানটা এই ঝুঁকি পরিমাপের পদ্ধতিতে, রেঞ্জ পদ্ধতি যদি পরিমাপ করি, এটা 75-এর বেশি কিন্তু 125-এর কম হয়, তাহলে এটাকে বলা আদর্শিক ঝুঁকি। আর আদর্শিক ঝুঁকি বলতে বুঝি যেই ঝুঁকিটার রেঞ্জের পরিমাণ কত হবে? 125-এর চেয়ে বেশি কিন্তু 500-র মধ্যে থাকে, এটা নাম হচ্ছে উপ আদর্শিক ঝুঁকি। আমরা যদি বলি যে সবচেয়ে ভালো বীমাকারীর জন্য কোনটা? উত্তম আদর্শিক ঝুঁকি। আর সবচেয়ে বীমাকারীর জন্য রিস্ক কোনটা? উপ আদর্শিক ঝুঁকি। তাহলে এইটা মনে রাখতে হবে যে বীমা কোম্পানি যদি লাভ করতে চায়, সুতরাং সে এইগুলো বিবেচনা করেই ঝুঁকি গ্রহণ করবে। আমরা আজকে এখানেই আমাদের আলোচনাটা শেষ করব। এর আগে আমরা একটু কথা বলি যে নেই, আমাদের আসলে সময় খুব কম, এই জন্য আমরা এটা বলতেছি। হ্যাজার্ড, পেরিল এবং লস সম্পর্কে কথা। হ্যাজার্ড কি? হ্যাজার্ড হলো হঠাৎ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এমন অবস্থা। পেরিল হচ্ছে বিপজ্জনক অবস্থা, আর লস হচ্ছে স্বার্থ হারিয়ে যেতে পারে এমন অবস্থা। এই অনেক সময় পরীক্ষা কিন্তু 1 নম্বরের জন্য এগুলো পার্ট এর জন্য এটা ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু মাথায় রাখবে। পার্ট এর জন্য কিন্তু আমরা এটা বললাম। আর আমাদের এই যে বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো বললাম, এটা পার্ট এ তে খুব বেশি ইম্পর্টেন্ট, এছাড়া পার্ট বি এবং সি তে এটা আসবে। পার্ট বি এবং সি এর জন্য ইম্পর্টেন্ট। আর এই হ্যাজার্ড, পেরিল, লস পার্ট এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা সবাই মনোযোগ সহকারে পড়ো আজকের পার্টটা, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা, আমরা সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।